কথায় বলে বাঙালির পায়ের তলায় সর্ষে, সুযোগ পেলেই তল্পিতল্পা নিয়ে বেরিয়ে পড়ে। আজ আমিও বেরিয়ে পড়েছি নদিয়া জেলার অন্যতম জনপদ মাঝদিয়ার উদ্দেশ্যে। এখানকার একটি অন্যতম গ্রাম হলো শিবনিবাস। সেখানেই চূর্ণী নদীর তীরে দেখা মিলবে পূর্ব ভারতের সবচেয়ে বড় শিবলিঙ্গের। শিয়ালদা গেদেগামী ট্রেনে নেমে পড়লাম তারকনগর হল্টে। এখান থেকে টোটোতে করে মাত্র 15 মিনিট শিবনিবাস মন্দির। আমরা এসেছি 13ই ফেব্রুয়ারি, ভীম একাদশী পার করে। ভীম একাদশীর দিন থেকেই এখানে শুরু হয় শিবনিবাস ভৈমী একাদশী মেলা, চলে শিবরাত্রি পর্যন্ত। বাঁ দিকে মেলা প্রাঙ্গণ রেখে আমরা এগিয়ে যাই শিবনিবাস মন্দিরের দিকে। মন্দির প্রাঙ্গণে ঢুকেই আমরা দেখতে পাই যে দোকানিরা পূজার ডালা সাজিয়ে বসে আছে। রাজরাজেশ্বর মন্দিরে পুজো দেবার জন্য আমি এখান থেকেই একটা ডালা কিনে নিই। জনশ্রুতি হল বাংলায় বর্গী আক্রমণের সময় নদীয়াধিপতি কৃষ্ণচন্দ্র শিবনিবাসে তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন এবং এখানে তৈরি করেছিলেন অনেক শিব মন্দির। বর্তমানে 3টি শিব মন্দির অতীতের স্মৃতি বহন করে চলেছে। এটি রাজরাজেশ্বর মন্দির, স্থানীয়ভাবে এটি বুড়ো শিব নামে পরিচিত। এখানে যে শিবলিঙ্গটি দেখা যাচ্ছে এটি কোষ্ঠী পাথরে নির্মিত এবং এর উচ্চতা 9 ফুট। বলা হয় এটি নাকি এশিয়ার 2য় বৃহত্তম শিবলিঙ্গ। মন্দিরে ঢুকে আরও যেটা ভালো লাগলো যে এখানে জাঁকজমকের কোনো বাহুল্যই নেই। ভক্তরা নিজেদের মতো করে তাদের পূজা নিবেদন করছে। রাজরাজেশ্বর মন্দিরে পুজো দিয়ে চলে এলাম রাম সীতা মন্দিরে। এখানকার রাম মূর্তিটি কোষ্ঠী পাথর ও সীতার মূর্তিটি অষ্টধাতু নির্মিত। এরপর ঘুরে দেখলাম অপর শিব মন্দিরটি। এখানেও যে শিবলিঙ্গটি রয়েছে সেটিও কোষ্ঠী পাথরের এবং এর উচ্চতা 7 ফুট। এই মন্দিরগুলো সবই কিন্তু 1750-এর দশকে নির্মিত। বহু পুরাতন এই মন্দিরের গায়ে পাখির বাসাও রয়েছে। প্রচুর টিয়া পাখি এই মন্দিরগুলোতে দেখতে পাওয়া যায়। মন্দির ঘুরে আমরা চললাম চূর্ণী নদীর তীরে। নদীর পাড়েই কিন্তু এই মন্দির নির্মিত হয়েছে। এখানে আরেকটি কথা কিন্তু না বললেই নয়। 1991 খ্রিস্টাব্দ থেকে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে শিবনিবাসে 18ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। নদীর পাড়ে দাঁড়িয়ে মনে হলো এরকম প্রান্তিক জনপদে প্রকৃতি যেন অকৃপণ হাতে বিলিয়েছে তার নৈসর্গিক সৌন্দর্য। অপলক দৃষ্টিতে উপভোগ করলাম সেই সৌন্দর্য। গ্রাম বাংলার স্বাদ, নদীর স্নিগ্ধতা আর ইতিহাসের মিশেল সত্যিই লোভনীয়। বাঁশের সাঁকো পেরিয়ে আমরা চলে এলাম শিবনিবাস মন্দির ঘাটে। এখান থেকেই আমাদের ফিরে আসার কথা, কিন্তু মনে হলো মাঝদিয়ার আরেকটি দ্রষ্টব্য স্থান পাগলাখালি না ঘুরে যাওয়াটা বোধহয় ঠিক হবে না। তাই আমরা এখান থেকে একটা টোটো ভাড়া করলাম এবং চললাম পাগলাখালির উদ্দেশ্যে। এখান থেকে আমরা সাগদা মোড় হয়ে পাগলাখালি যাব। দূরত্ব প্রায় 24 কিলোমিটার এবং যেতে সময় লাগবে প্রায় ঘণ্টাখানেক। আমরা এই টোটোটি রিজার্ভ করেছি, 250 টাকা নেবে, আমাদেরকে পৌঁছে দেবে পাগলাখালিতে। যাতায়াত ও অন্যান্য বিষয় সম্পর্কে ডেসক্রিপশন বক্সে বিস্তারিতভাবে জানানো থাকলো। বন্ধুদেরকে বলবো ডেসক্রিপশন বক্সটা একটু ফলো করার জন্য। টোটো থেকে নেমে দাঁড়াই এক বিরাট জলাশয়ের সামনে। প্রথমে ভেবেছিলাম এটা কোনো নদী, তারপর জানতে পারি
এটা সেই বিখ্যাত পলদার বিল। জলাশয়টি পারাপারের জন্য রয়েছে একটি বাঁশের সাঁকো। সেই সাঁকো বেয়ে আমরা অন্য পাড়ে গিয়ে পৌঁছই। সেখান থেকে পায়ে হেঁটে আমরা পৌঁছে যাই পাগলা বাবার মন্দিরে। মনোরম পরিবেশে ও প্রাকৃতিক সৌন্দর্যে সজ্জিত পাগলা বাবার মন্দির। একটা অতি প্রাচীন বটগাছ ঘিরে এই মন্দির। প্রতিদিন অসংখ্য ভক্ত আসেন এই মন্দিরে তাদের মনস্কামনা জানাতে। প্রতি সোম এবং বৃহস্পতিবার মন্দির ঘিরে এখানে মেলা বসে। সেই সঙ্গে ভক্তদের জন্য ভোগেরও ব্যবস্থা থাকে। দুপুর 2টো থেকে সেই ভোগ ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। সমস্ত দিন মন্দিরের দরজা ভক্তদের জন্য উন্মুক্ত থাকলেও সন্ধ্যার পরে কিন্তু এখানে কোনো ভক্তের থাকার কোনো অনুমতি নেই। আমরা মন্দির ঘুরে সকলের সঙ্গে পংক্তিভোজন সেরে চলে আসি জলাশয়ের সামনে। এখানে নৌকা বিহারেরও ব্যবস্থা রয়েছে। আমরা নৌকো করে এপারে চলে আসি। এখানেই অটো স্ট্যান্ড। এখান থেকে মাঝদিয়া স্টেশনের দূরত্ব প্রায় 17 কিলোমিটার এবং সময় লাগবে প্রায় 45 মিনিট। পার হেড 40 টাকা করে দিয়ে আমরা চলে এলাম মাঝদিয়া স্টেশনে। গেদে লোকাল ধরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই।